রেশমি অবাধে হেঁটে যাচ্ছে। অট্টালিকা থেকে বের হয়ে কিছু দূর এসে পড়েছে সে। নির্জন পিছু পিছুই হাঁটছিল, কিন্তু যখন দেখল রেশমি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে এসে পড়েছে, তখনই ছুটে এসে রেশমির হাত ধরে তাকে বাধা দিল, টেনে নিয়ে আসলো রাস্তার পাশে। রাস্তার পাশে এসে রেশমি এক ঝটকায় নির্জনের হাত সরিয়ে দিল, কান্না মাখা দৃষ্টি নির্জনের ওপর নিক্ষেপ করে বলল, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? রেশমি, আমি জানি আমি ভুল করছি, কিন্তু আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে কত বড় ঝামেলা থেকে বের করে এনেছি? নির্জনের কথা রেশমির কানে পৌঁছাতেই হতভম্ব হয়ে গেল সে। চোখের জল জমে গেল সেই মুহূর্তে। রেশমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল নির্জনের দিকে। নির্জন বলল, আপনাকে স্বাভাবিক জীবনে ফিরাতে হবে রেশমি। আপনি যেরকম ভাবে জীবন কাটাচ্ছেন সেটা কোনো জীবন নয়। আমি জানি আপনি বলতে চান কিন্তু পারেন না, তাই আমি সহজ করে দিলাম। সমস্যা ফেস করতে শিখুন। পালিয়ে বেড়ালে কোনো সমস্যার সমাধান হয় না। আমি জানি। তাহলে এভাবে বেরিয়ে পড়লেন কেন? আপনার রাস্তা আমি তৈরি করে দিয়েছি, এখন আপনি হেঁটে দেখার চেষ্টা করুন। দেখবেন সব কিছু অনেকটাই হালকা লাগবে। লুকিয়ে রাখার কোনো সমস্যার সমাধান নয়, বরং পরিবারের সাথে আলোচনা করে সমাধান করে বের করতে হয়। রেশমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মাথা নাড়ল, মৃদু স্বরে বলল। তাহলে বিয়ে করার কথা কি ছিল সেটা? নির্জন মুচকি হেসে বলল, দোহাশা মনে করে ভুলে যান। অর্থাৎ মিথ্যে ছিল? সত্যি হোক আর মিথ্যা, লাভ কি বলুন? আপনি কি আমাকে বিয়ে করবেন যদি কথাটুকু সত্যি হয়? রেশমি নিশ্চুপ হয়ে দৃষ্টি ফেরালো। নির্জন বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে দুশ্চিন্তায় ফেলবো না। আজ জানেন, আপনার সেদিনের কথাগুলো নিয়ে আমি এখনো ভাবি। তখন মনে প্রশ্ন জাগে, কেন আপনার মনের কথাগুলো আমার কাছে প্রকাশ করেছিলেন। প্রশ্ন জাগে, কেন আপনার সাথে এমনটা হলো। আপনার সেই করুণ মুখমণ্ডল প্রতিদিন আমার চোখে ভেসে ওঠে। মানুষ একজন অপরিচিত মানুষের মুখশ্রী বেশি দিন মনে রাখতে হয় না, কিন্তু আপনার কথা আমার বারবার মনে পড়েছে। কথাগুলো যেন কানে বাজতে থাকে। ঘুমানোর আগে চোখে ভাসে আপনার মুখ। কেন বলুন তো? আমিও কেন শব্দের উত্তর খুঁজতে গিয়ে অনেক মাস কাটিয়েছি। আপনার ভাইয়ের সাথে মেশার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি উনি খুবই ভালো মানুষ, আপনাকে খুব ভালোবাসে। তাই তার হাতে তো 7 মাপ। এগিয়ে যান আর দাঁড়িয়ে না থেকে আপনার মায়ের কাছে যান। মা তো করবেই, দেখবেন একটু পর রাগ কমে যাবে, কোথায় উড়ে গেছে। অন্তত আপনি যা শুনিয়ে এসেছেন এর পরে হয়তো রাগ নেই। উনি নিশ্চয়ই নিজের মাতৃত্বের উপরে প্রশ্ন করবেন, কিন্তু আপনিও জানেন মায়েরা কেমন হয়। তারা ভালোবাসতে জানে কিন্তু প্রকাশ করতে জানে না, বকাবকির মাধ্যমেই আদর করে। যদিও আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার মাকে বেশি বছর পাইনি। চোখের দেখায় যা দেখেছিলাম তাই বললাম। রেশমি আবার মুখে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তাকিয়ে আছে। নির্জন হেসে বলল, আপনার মুখ সহজে পড়া যায় রেশমি। আমার বাবা মা কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তারপর আমি আমার গ্র্যান্ডফার সাথে কানাডা চলে যাই। সেখানে পড়াশোনা শেষ করে ডিগ্রি নিয়ে দেশে ফিরি। দেশে ফেরার একান্ত ইচ্ছে আমার ছিল। এর পূর্বে গ্র্যান্ডপা মারা যায়। আমার মা বাবার সব স্মৃতি তো দেশেই আছে। তারপর পুলিশ অফিসারের জব পাই। রেশমি মাথা নাড়িয়ে বলল, বুঝতে পেরেছি। আসুন, আপনার মায়ের কাছে যাবেন, জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই সব বলে যাবেন আপনার মা। রেশমি ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু আজকে না হয় ভুলে গেলেন, কিন্তু কালকে আবারও সব শুরু হবে। আমি জানি আমাকে বকা দিবে আবার। নির্জন ফিক করে হেসে বলল, তাহলে আর কি, আসুন বিয়ে করে ফেলি, আমি আপনাকে ভালো রাখবো। রেশমি উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে নিজের বাড়ির দিকে ছুটে গেল। নির্জনও ছুটে এসে তার পাশেই দাঁড়ালো, বলল। আপনি কি? রেশমি তাকে থামিয়ে দিল, নির্জনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে উচ্চারণ করল, আমি অন্য কাউকে পছন্দ করি, তাই আপনাকে নিয়ে চিন্তা করতে পারছি না। কিন্তু আপনি আমার জন্য অনেক করেছেন, তার জন্য মন থেকে ধন্যবাদ জানালাম। আর দ্বিতীয়ত, আমি আপনার যোগ্য নই। নির্জন মিষ্টি হাসলো, দৃঢ় গলায় বলল,
যোগ্য নই এটা ভুল বললেন। কেউ কারো কতটা যোগ্য এটা মানুষের মন নির্ধারিত করতে পারে না। কোনো নির্দিষ্ট মানুষকে অযোগ্য বানাতে পারে না। আচ্ছা, ভুল হয়েছে। আপনার এত কঠিন কথা মাথায় ঢুকছে না। বাদ দিন, বাসায় আসুন। রেশমি বাসায় প্রবেশ করতেই বসাঘর পুরো ফাঁকা দেখতে পেল। নির্জনও বিস্ময় প্রকাশ করলো। কিন্তু কিছু মুহূর্ত পর রেশমির মা বাবার রুম থেকে সকলের আওয়াজ শুনতে পেল। তাই ছুটে গেল সেখানে। দেখলো মা বিছানায় শয়ন অবস্থায় আছে। মাত্রই জ্ঞান ফিরেছে তার, সাথে সাথে কাঁদতে শুরু করলেন তিনি। রেশমি সবাইকে সরিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মাথা নিচু করে বলল, মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। রাজের মা শয়ন অবস্থায় হতে উঠে বসলেন। রেশমির কাঁধে হাত রেখে বললেন, আমারও ভুল আছে, না হলে আমার ছেলে মেয়ে দুটোর একই ধরনের অভিযোগ শুনতে হতো না। নিজন সামনে এসে বলল, আপনি অন্য কারো মা হয়েছে নাকি হননি তা বলতে পারছি না, কিন্তু আমি যে একদিন বা 2 দিন আপনার বাসায় থেকেছিলাম, আমি তখনই মায়ের আদর পেয়েছি। আপনি অনেক ভালো ভালো খাবার দিয়ে আমাকে যত্ন করেছেন, এই জন্যই অনেক ধন্যবাদ। রাজদীপ বিরক্ত প্রকাশ করলো। নিজনের দিকে নিচু হয়ে বলল, তুমি এসব কথা বলার আর সময় পেলে না, তাই না? ওদিকে আমরা 2 ভাই বোন ত্যায্য হয়ে যাচ্ছি, আর তুমি কত মাস আগের কথা নিয়ে এসেছো। মিসেস মহিমা রেশমিকে কাছে টেনে নিলেন। রেশমির কপালে চুমু খেয়ে বলেন, তুই ভালো আছিস তো? আমি সত্যি তোর সাথে খারাপ করেছি, বুঝিনি তখন। অপরের কথা কানে ঢুকিয়ে যা মনে হয়েছে বলেছি। তোকে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছিলাম, কিন্তু বুঝলাম পড়াশোনার চেয়ে আগে শরীর সুস্থতা, আদর, যত্ন, ভালোবাসা। রাজদীপও এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল, বলল, আমারও ভুল ছিল, সেদিন তোমাদের অনেক কথা বলেছিলাম আমি। মাঝে রাজের বাবা আর্যদীপ বলল, না দীপ, তুই ঠিকই বলেছিস। এসব তোর উপরে চাপিয়ে দেওয়া আমাদের উচিত হয়নি। চাপিয়ে দেওয়ার আগে তোকে একবার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল। আমি ভুল ছিলাম, ভেবেছিলাম নিজের ছেলে যত ভালোভাবে গড়ে তুলবো আমাদের প্রাণেশ্বর ততটাই সুন্দর হবে। কিন্তু তোর মনের কথা জানা আমাদের উচিত ছিল। পারলে আমাদের ক্ষমা করে দিস, কিন্তু এখন আর সেই পথ থেকে নামার কোনো সুযোগ নাই। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখন আমার কাজকে ভালোবেসে ফেলেছি, তাই নামার চিন্তাও করছি না। পুরো বাড়ি হাসি খুশিতে পরিপূর্ণ হলো। রাজের মা একসময় জিজ্ঞেস করে বসলেন, তাহলে কি নির্জন বাবার সাথে রেশমির বিয়ে হবে? সবাই একে অপরের দিকে চাইল। নির্জন ঢোক গিলে রেশমির দিকে তাকালো। রেশমি কিছু বলার আগেই আকাশের গলা শোনা গেল। আকাশ দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছিল। তারপর নির্জন রেশমির মতোই এই ঘরে সকলের গলা শুনে প্রবেশ করেছিল। তবে ভেতরে আসতেই তার কানে রাজের মেয়ের কথাটি প্রবেশ করলো। তার হাতে কিছু ওষুধের প্যাকেট দেখা গেল। সে বলে উঠল, কি? রেশমির বিয়ে? কার সাথে? এই লোকটার সাথে? আকাশ বিস্ফোরিত দৃষ্টিতে রেশমির দিকে তাকালো। রেশমির ইশারায় বোঝাতে লাগলো। আকাশ টেবিলের উপর ওষুধপত্রের প্যাকেট রেখে নির্জনের বরাবর এসে দাঁড়ালো। তেজ দেখিয়ে বলল, শালা পুলিশ অফিসার, তুই কোন গর্ত থেকে উঠে এসে আমার রেশমিকে বিয়ে করতে চাস? জানিস না রেশমির যখন জন্ম হয়েছে তখন থেকেও আমার জন্য বুকড হয়ে গেছে। তোর সাহসের মায়ের বাপ, আজকে তোকে যদি গণপিটুনি না দিই তাহলে আমার শান্তি হবে না। আকাশের কথা শুনে সকলেই হতবিহ্বলের মতো তাকিয়ে রইল। আকাশ সবার দিকে তাকিয়ে চুপসে গেল। হঠাৎ এসে যখন রেশমির বিয়ের কথা শুনে জেদে বসে তার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গিয়েছিল। তাই যা মনে এসেছে বলে ফেলেছিল সে। কিন্তু কিছুক্ষণ যেতেই যখন দেখল সবার চক্ষু শুধুমাত্র তার দিকে নিবদ্ধ, সে নির্জন থেকে সরে ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজদীপ নিজের মায়ের পাশ থেকে উঠে এসে আকাশের পাশে শব্দপণে দাঁড়ালো। নিজের বন্ধুর কাঁধে হাত রাখলো, মৃদু স্বরে বলল, রেশমির যখন জন্ম হয়েছিল তখনই তোর জন্য বুকড হয়ে গিয়েছিল। আকাশ ঢোক গেল। রাজদীপে মৃদু স্বর ভয়ানক শোনাচ্ছে তার কাছে। আতঙ্কিত করছে আকাশকে। মুখ দিয়ে তো শব্দটিও আকাশের দ্বারা বের হচ্ছে না। রেশমি ছুটে এসে বলল, রাস্তা, আমি বলছি। আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাইনি রেশমি, তুমি খুব মিথ্যে বলো। কিন্তু এটা জানতাম না যে আমার এত কাছের বন্ধুটিও আমাকে মিথ্যে বলে বসবে। আকাশ রাজদীপের দিকে তাকালো, কিন্তু রাজদীপের চোখ পড়তে পারল না। আকাশ মাথা নিচু করে বলল, আমি রেশমিকে ভালোবাসি। আমি তোকে বলতে চাইছিলাম, কিন্তু তুই কি রিয়েক্ট করবে এই জন্যই বলে রে। রেশমির সুস্থতার কথা জানতে কি?
কয়েক মাস ধরে জানি, কিন্তু নিশ্চিত ছিলাম না। ইদানিং নিশ্চিত হয়েছি। রাজদীপ আশেপাশে অগোচর দৃষ্টি ফেল। আমার বোন, আমার বন্ধু আমার কাছ থেকে কথা লুকিয়েছে। আমি কি কেউ নই তোদের? হ্যাঁ, এভাবে কি করে তোরা আমার কাছ থেকে এসব লুকিয়ে যেতে পারলি? আর আকাশ, তুই বিশ্বাসঘাতকতা করেছিস। আমি কখনো ভাবিনি তুই আমার বোনকেই কিনা। ছি ছি, এই মেয়েটা তোর বোন লাগতো, তাহলে কিভাবে কি? আমার তো ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে। সরি রাজ, বোন লাগতো কিন্তু রক্তের সম্পর্কিত নয়। তুই যখন ছিলি না, রেশমি আমার কাছে বড় হয়েছে। রেশমির বাড়ন্ত সময়ের সাক্ষী আমি। যতই অস্বীকার করি না কেন, ওর জন্য আমার মনে অনেক আগে থেকেই ফিলিংস ছিল। আমি নিজেও বুঝতে দেরি করেছি, যার ফলে রেশমি আমার থেকে হুট করে এত দূরে চলে গেল। আগে যদি জানতাম তাহলে অন্য শহরে কখনোই যেতে দিতাম না, আর না এসব কাহিনী ঘটতো। রাজ মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। এদিকে রাজের মা বাবার মুখে কোনো শব্দ নেই। দিকে উঠে এসে রাজের সামনে দাঁড়িয়ে পড়ল। ভালোবাসা কোনো পাপ না। তুমি যেমন আমাকে ভালোবাসো, আকাশ ভাইয়াও রেশমিকে ভালোবাসে। এই অনুভূতি কারো নিয়ন্ত্রণে থাকে না, তাই তোমার বন্ধুর অনুভূতিকে মেনে নাও। রেশমির মুখশ্রী দেখেও বোঝা যাচ্ছে ও তোমার বন্ধুকে খুব ভালোবাসে। রাজদীপ মুখ তুলে দিঘির দিকে তাকালো। দিঘির প্রতিটি কথা মনোযোগ সহকারে কানে পড়ল। কিছু বলার আগে নির্জন দীর্ঘশ্বাস ফেলে রেশমির হাত আকাশের হাতের মুঠোয় ভরে দিয়ে বলল, আচ্ছা ভাই, সব ঝামেলা মিটে গেছে, তাহলে এখন আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। না, আজকের রাতটা আমাদের বাসায় থাকার অনুমতি পেয়েছো। রাজদীপ দাঁড়িয়ে পড়ল। নির্জনের দিকে তাকিয়ে পড়ল কথাটা। আকাশ বুঝতে পারছে রাজদীপের রাগ এখনো কমেনি। রাজদীপ পেরিয়ে গেল যাওয়ার আগে নির্জনকে সাথে আসতে বলল। দিঘি পুরো কুচকে তাকিয়ে রইল রাজদীপের যাওয়ার দিকে। ভাবতে লাগলো, নির্জন আবারও রাজদীপের রুমে এসেছে। রাজদীপ দেওয়ালে হেলান দিয়ে পড়ল। এই দুনিয়া মিথ্যা দিয়ে ভরা, আমিও এক মিথ্যার ভান্ডার। নির্জন বিস্মিত হয়ে তাকালো রাজের দিকে। মুখে কোনো বাক্য উচ্চারিত করল না যতক্ষণ রাজদীপ কিছু জিজ্ঞেস করছে। রাজদীপ ঠিকই চেয়ার টেনে নির্জনের বরাবর বসলো। আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, তখন আমাদের কথা সম্পূর্ণ হয়নি। তুমি আরো কিছু বলতে চাও, তাই না? বলো, কি বলতে চাও? কিন্তু এখন সব বলে কি ফায়দা? সব তো মিটমাট হয়ে গেল। হুম, আমি জানি তুমি আরো কিছু বলতে চেয়েছিলে। বলো কি সেটা। নির্জন চিন্তিত ভাব নিয়ে মনে করার চেষ্টা করলো। তখনকার কথাগুলো মনে করলো। সে বলল, আমি বলতে চেয়েছিলাম, রেশমিকে আমি প্রটেক্টেড করতে চাই, ওকে ভালো রাখতে চাই, আর আপনার সাহায্য করতে চাই। আপনার শেষ কর্মকাণ্ডে বাধা দিব না আমি। আপনি আপনার মতো মন মর্জি মতো কাজ করে যান। আমি শুধু আসল শয়তানগুলোর বিচার চাই। আমি যা ভেবেছিলাম তুমি সব জানো। তাহলে রেশমির জন্যই কি আমাকে এত সুরক্ষা দিচ্ছ? তুমি চাইলে এক্ষুনি আমাকে তুলে নিয়ে যেতে পারো, কিন্তু আমার কাছে আপনার বিরুদ্ধে সঠিক প্রমাণ নেই কোনো। সঠিক প্রমাণ পেলে কি ধরবে আমায়? নির্জন কিছুক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ ধরবো, তবে আপনার শাস্তি কম করার জন্য আপ্রাণ চেষ্টা করব। তাই আপনি যাই করুন না করুন কেন, প্রত্যেকবার যেভাবে প্রমাণ সরিয়ে দিতেন সেভাবেই কাজ করবেন। রাজদীপ হাসলো, মাথা নাড়িয়ে বলল, নির্জন, তুমি নিঃসন্দেহে সৎ পুলিশ অফিসার। আই এম প্রাউড অফ ইউ। একটু থেমে আবারও বলল, রেশমিকে চাও না এখন? না, রেশমি যাকে পছন্দ করে তার কাছেই থাকুক। আগে যদি এই ব্যাপারে জানতাম তবে আমি বিয়ের কথা বলতাম না। রেশমি বাচ্চা মেয়ে, ওর সরলতা আমাকে মুগ্ধ করে। মেয়েটার অতীতের কথা শুনে আমার মন বিষিয়ে ওঠে বারবার। তাই বেশি অপেক্ষা না করে আমার মনের কথা আপনাকে জানাতে আসছি। ভেবেছিলাম আমি আপনাকে পুরো বেদনামুক্ত দিতে সাহায্য করব, আগলে রাখবো, কিন্তু মনে হচ্ছে আমার হয়ে আপনার বন্ধু সেই ক্ষুদ্র বিষয়গুলো সূক্ষ্মভাবে করবে। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার বউকে তোমার ফোন নম্বর দিয়ে যেও। ও তোমার কাছে সাহায্য চাইবে। নির্জন ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, কিসের সাহায্য? সেটা জানি না, দেখতে থাকো। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। দিঘির চোখে ঘুম নেই, অথচ এই বড় ছেলেটা নীরবে নিভৃতে দিঘির সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দিঘি খারাপ লাগছে বলে ভুল হবে, কিন্তু সে ভালো লাগাতে চায় না। এমনিতেই কিছু কথারা
ওই পোকার মতো দিঘির ব্রেনে ঘোরাফেরা করছে। আর অন্যদিকে এই ছেলেটা দিঘিকে একদমই ছাড়ছে না। দিঘি চোখ বন্ধ করে মনে করলো আজকের কথাগুলো ওর কানে এসেছে। রেশমির সাথে খারাপ কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে তার সম্পর্কে দিঘি এখনও জ্ঞাত নয়। সে জানতে চায়, কিন্তু সবার সম্মুখে এহেন বিষয় নিয়ে প্রশ্ন করলে একটা উদ্ভট পরিস্থিতি হয়ে যায়। তাই যা প্রশ্ন করতে হবে রাজদীপকেই করতে হবে তার। দিঘি সুবিধা করে কাত হয়ে গেল। রাজদীপ ওম উচ্চারণ করে ঘুমন্ত অবস্থায় বলল, নড়াচড়া করছো কেন ফুলটুসি? তোমার জন্য ঘুমোতে পারছি না আমি। রাজদীপ হাত সরিয়ে উঠে বসলো, দিঘিকেও টেনে বসালো। দিঘি বিরক্তের সাথে বলল, ঘুমের ঘোরে পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমায়। হুম, ঘুম ভেঙে দিয়েছো আমার। আজকে আর ছাড়ছি না। দিঘিকে টেনে ধরে কোলে বসালো রাজদীপ। আষ্টে পাষ্টে জড়িয়ে ধরলো মেয়েটাকে। দিঘি জোর জবরদস্তি করেও ছাড়াতে পারল না রাজদীপকে। রাজদীপের মতো পুষ্টির কাছে দিঘির শরীর যেন ছোট্ট বাচ্চা নেই। দিঘি উদ্ভ্রান্তের মতো ছোটানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। বিকল্প স্বরূপ রাজদীপের গলায় নখের আঁচড় পড়ে যাচ্ছে। দিঘির নখের আঁচড়ও রাজদীপের কাছে বাচ্চা সুলভ আঁচল মনে হচ্ছে। রাজদীপ মুখ তুলে দিঘির ফোলা গাল দুহাত দিয়ে চেপে ধরল, চোখে চোখ রেখে বলল। ভালোবাসি। দিঘির বুকে হুট করে চিনচিনে ব্যথা অনুভূত হলো। তারপরও সে নিজেকে কন্ট্রোল করে তার ছেলের হাসি হাসলো। গাল থেকে রাজদীপের হাত সরিয়ে পড়ল। তোমার কথা কতটুকু সত্যি বলতে পারছি না। তোমরা আমাকে মারতে চেয়েছিলে, বাবাকে মারতে চেয়েছিলে, কিন্তু কোনোটাই কাজ হয়নি। আমাকে দ্বিতীয়বার মারার চেষ্টা করবে না, তার গ্যারান্টি কি? হুম, তোমরা আমার জন্যই বেঁচে আছো। নইলে আমি যাকে শিকারী ভেবে নেই, সে আমার কাছ থেকে সমাজে ছাড়া পায় না, যতক্ষণ না মৃত্যু তাকে ঘিরে না ধরে। আমি তোমার শিকারী? রাজদীপ দিঘির কপালে আলতো করে চুমু খেল। এসব কথা শোনার পর রাজদীপের কোমল স্পর্শ দিঘির মনে বিতৃষ্ণার জন্ম নিয়েছে। সে আবারও ধাক্কাতে থাকলো রাজদীপকে। রাজদীপ এই পর্যায়ে ছেড়ে দিল আর বলল, তোমাকে স্বীকার করতে গিয়ে ভালোবাসা হয়েছে, সেটা তুমি মানো আর না মানো, কিন্তু এই রাজদীপ দিঘিকে ভালো না বাসলে পৃথিবীর আনাচে কানাচে যে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে তার সব মিথ্যে, কোনোটাই সত্যি নয়। যদি সেগুলো সত্যি হয় আর পৃথিবীতে ভালোবাসা বেঁচে থাকে, তাহলে আমিও তোমাকে ভালোবাসি। দিঘির শরীরে মৃদু কম্পন দেখা দিল। এ যেন না চাইতেও ভালোবাসার প্রস্তাব দেওয়ার সমান। রাজদীপের চোখে ঘুমো ঘুমো ভাব। তাও এরূপ অবস্থায় রাজদীপ দিঘির প্রশ্নের এত সুন্দর জবাব দিচ্ছে দেখে ভালো লাগলো। দিঘি কিছুক্ষণ থেমে অন্য প্রসঙ্গে মনোযোগ দিল, জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু জানতে ইচ্ছে করছে যে রেশমির সাথে কি হয়েছিল। দিঘি উত্তরের অপেক্ষা করছে, কিন্তু রাজদীপ তো কিছুই বলল না। চুপটি করে আবারও দিঘিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দিঘি বিরক্তের স্বরে বলে উঠল, তোমার ঘুম ভেঙে গেছে, তাহলে প্রশ্নের উত্তরটা দিতে ক্ষতি কি? তোমার দোষে ঘুম ভেঙে গেছে পিচ্ছি বউ, আমাকে ঘুম পাড়িয়ে দাও, তাহলে বলবো। দিঘি বিরক্ত প্রকাশ করলো। বোঝা গেল লোকটা বলতে চায় না, কি বদমাইশ। দিঘির মেজাজ গরম হলো। রাজদীপ ফিসফিসে বলল, তুমি এমন কেন? দিঘি চমকে উঠল। রাজদীপের দিকে ঘুরে লোকটার চোখের দিকে তাকালো। রাজদীপের স্বরে আক্রোশের টের পেয়েছে মেয়েটা। রাজদীপ দিঘির গালে হাত বুলাতে বুলাতে বলল, আমি প্রতিদিন সময়ে সময়ে তোমার চোখ দুটিতে আমার সর্বনাশ দেখতে পাই। কেন বলো তো? তোমাকে দেখলেই আমি অন্যরকম হয়ে যাই। আমার জীবনের নীতি কথা তোমার কাছে পৌঁছে ফেসে যায়। আচ্ছা, তোমার কাছে আসলে কেন আমি আমার নিজস্ব সত্তাকে ভুলে যাই? আমি নিজের পুরাতন আমিটাকে হারিয়ে ফেলি। তুমি জানো এখনকার রাজদীপ আর 2 বছর আগের রাজদীপের মধ্যে যে বিশাল ফারাক রয়েছে? আমি প্রতিনিয়ত ভেবে যাই এমনটা কিভাবে হলো। দিঘি বাকরুদ্ধ হয়ে রাজদীপের দিকে তাকিয়ে রইল। রাজদীপ আরও বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার পিচ্ছি বউ। তোমার কাছে কিছু লুকাতে চাই না, সত্যি। কিন্তু আমার অপকর্মের কথা বলতে ইচ্ছে করে না। চেয়ে না চেয়ে কত যে দুষ্কর্ম করেছি তার ইয়াত্তা নেই। হয়তো কোনো কিছু পাওয়ার আশায় অথবা প্রতিশোধের আশায় আমার শরীরে তেজ আসতো, আর আমি নিজেকে সেই খারাপ কর্ম করাতে বাধ্য করেছি। মস্তিষ্কে কোনো টার্গেট ফিক্সড করে রাখলে তা সম্পূর্ণ না করা পর্যন্ত আমার বুকে হাওয়া লাগতো না। বুঝতে পারছো কতটা খারাপ আমি? আমাকে একমাত্র তুমিই শেষ করতে পারবে ফুলটুসি, আর আমি মন থেকে আমাকে শেষ করার অনুমতি দিচ্ছি। এমনিতেও রক্তে রাঙানো লাল হাত আমাকে বাঁচতে দেয় না। দমবন্ধ অনুভূতি হয় প্রতি রাতে। তবে জানো,
তোমার মিষ্টি মিষ্টি কথা আমাকে সেসব যন্ত্রণা ভুলিয়ে দিত, কিন্তু এখন তো তুমি মিষ্টি কথা বলতেই যেন ভুলে গেছো। খারাপ লাগে না বলো? তবে তোমাকে নিয়ে আরও অনেক কিছু করার আছে। দেখি, এই যে তোমাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে আরও 10 বছর ঘুমাতে চাই। ধরো এই 10 বছরে আমার ছোট্ট একটা বাচ্চা হবে, বাচ্চাটাকে অল্প কয়েক বছর হলেও নিজের হাতে বড় করতে চাই। আমাদের ছোট্ট সংসারের দৃশ্য তোমার সাথে অবলোকন করতে চাই। তারপর না হয় হারিয়ে যাব। আচ্ছা, তুমি আমাকে ভুলতে পারবে কি? যদি একদিন আমাকে কাছে না পাও, ভালো থাকতে পারবে কি? দিঘি দ্রুত চোখ বন্ধ করে ফেলল। রাজদীপ দিঘিকে জোর দিল না, সে জানে মেয়েটা এর উত্তর দিতে পারবে না। দিঘি গুটিসুটি মেরে শুয়ে থাকলো। রাজদীপ হাসলো আর দিঘি মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। নিমিষেই দিঘি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাজদীপ দীর্ঘশ্বাস ফেল, ভাবল মেয়েটা তো ঘুমিয়ে গেল, কিন্তু এখন তার কি হবে? সে তো ঘুমাতে পারবে না। রাজদীপের ঘুম একবার ভাঙলে দ্বিতীয়বার আসে না, এই কথাটুকু দিঘি যদি জানতো তাহলে রাজদীপকে ছেড়ে কি ঘুমাতে পারতো সে? সকাল সকাল জোর করে চোখ দুটোকে খুলল দিঘি। রাতে কিভাবে যে ঘুমিয়ে পড়ল নিজেরই খেয়াল নেই। চোখ খুলে পাশে রাজদীপকে পেল না। খেয়াল হতে হন্তদন্ত হয়ে উঠে পড়ল সে। বিছানা থেকে নামতে গিয়ে ঘুমের ঘরে ধপ করে পড়ে গেল দিঘি। কোমরে হাত দিয়ে উচ্চারণ করে চোখ বুঝল। বিছানা ধরে দাঁড়ালো কোনো মতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। খেয়াল হলো 8টার দিকে তো একটা ক্লাস আছে। দৌড়াদৌড়ি লেগে গেল তার। প্রায় 10 মিনিটে রেডি হয়ে ছুটল দিঘি। খাওয়া দাওয়ার কথা আর মনে করতে চাইল না। রাজের মাকেও দেখা গেল না যে খাওয়ার জন্য আটকেবেন দিঘিকে। হয়তো তিনিও খুব রাত করে ঘুমিয়েছেন। রাজদীপ কোথায় আছে তা জানতে ভুলে গেল। রাস্তায় নেমে রিকশায় উঠে মনে পড়ল রাজদীপের কথা। ফোন বের করে ভাবলো কল দিবে কি দিবে না। ভাবতে ভাবতেই পৌঁছে গেল বিশ্ববিদ্যালয়ের সামনে। তাই আর দেওয়া হলো না। রেহানের সাথে দেখা হলো। রেহান আর আগের মতো খোঁজে না দিঘিকে। আগের দিন ফোনে কথা হয়েছিল ছেলেটার সাথে। দিঘি সব খুলে বলেছিল, এমনকি রাজদীপের সম্পর্কেও বলেছিল, কিন্তু তেমন ভাবান্তর ঘটেনি রেহানের কথায়। রেহান এমন ভাব করলো দিঘির কোনো কিছুতেই যেন তার যায় আসে না। ব্যাপারটা খারাপ লাগলো দিঘির, কিন্তু প্রকাশ করলো না সে। ভেবে নিল বুদ্ধু রাগ করেছে। তবে আজও রেহানের স্বাভাবিক ব্যাপার ঘটালো দিঘিকে। যে ছেলেটা সবসময় দিঘির সাহায্য করত, দিঘির প্রতিদিনের গুরুত্বপূর্ণ কথা জানতে উৎসুক হয়ে বসে থাকতো, সুখে দুঃখে সবসময় পাশে থাকতো, সেই ছেলেটার এত পরিবর্তন দিঘি মেনে নিতে পারছে না। দিঘি জীবন সম্পর্কে অতিরিক্ত কিছু জানার ইচ্ছে বা আগ্রহ কিছুই নেই রেহানের মধ্যে। তাহলে কি বিয়ে করে ভুল করে ফেলো দিঘি, ভাবল সে। উর্মিলা রেহানের বিষয়টা কভার করার জন্যই নিজে আগ বাড়িয়ে দিঘির কাছে সব কিছু জানতে চাইছে। অন্যদিকে অনেকদিন লেখাপড়ার ঘাটতি পড়ে গেছে দিঘির। উর্মিলা এই বিষয়ে সাহায্য করলো তার, বিভিন্ন কিছু বুঝিয়ে দিল। বাকি অ্যাসাইনমেন্টের কাগজপত্র দিঘিকে দিয়ে দিল, যাতে সব জমা দিতে দিঘির সুবিধা হয়। এক্ষেত্রে বেশ কৃতজ্ঞতা প্রকাশ করলো দিঘি। আর রেহানের বিষয়টা নিয়েও কথা বলল না উর্মিলার সাথে। উর্মিলা বলল, রোহন একটা চিত্রকর্ম নিয়ে অনেক টেনশনে আছে, রাত জাগছে, তাই হয়তো এরকম ব্যবহার করছে। বলেও মনে তার খচখচানি চলছে। বাসে আজ 12টার মধ্যেই ফিরে আসলো দিঘি। রাজের মায়ের সুবাদে খাওয়া দাওয়া করা হলো। অফিসার নির্জনের যাওয়ার সময় হয়ে এলো। তিনি রাজদীপকে খুঁজছিলেন, কিন্তু তাকে পাওয়া গেল না। যাওয়ার পূর্বে দিঘির সাথে দেখা হলো। তখন সে হুট করে দিঘির হাতে নিজের ফোন নাম্বার গুছিয়ে দিয়ে বলল, সিরিয়াস কোনো ইস্যুতে দরকার পড়লে আমাকে কল করে জানাবেন। দিঘি ভুরুকুচকে জিজ্ঞেস করতে চাইল কেন, কিন্তু পরক্ষণেই মনে পড়ল হয়তো রাজদীপের বিষয়ে কিছু বলার হলে তাকে জানাতে বলা হয়েছে। এই অবস্থায় দিঘি বুঝতে পারছে না হঠাৎ অফিসার রাজদীপের বিপক্ষে কেন যেতে চাইছেন। রেশমির ব্যাপারে রাজি না হওয়ার কারণে কি তিনি পক্ষ বদলে ফেলবেন? আজকাল যা দিন এসেছে, মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে না পেলে কি কি করতে পারে, এই পুলিশ অফিসারও কি তার প্রমাণ দিয়ে গেল দিঘির কাছে। দিঘি যতক্ষণে এই ব্যাপারে জিজ্ঞেস করত, নির্জন বাসা থেকে বেরিয়ে গেছে, তাই এর প্রশ্নটি করা হলো না। রাজদীপের রুমে এসে চুপচাপ বসে রইল সে। খাতাপত্র বের করে পড়াশোনা করার চেষ্টা করলো দিঘি। কিছুক্ষণ পর আবার উঠে শাশুড়িকে সাহায্য করতে চলে গেল। রাজের মা একসময় দিঘিকে জোর করে ঘরে পাঠালেন। দিঘির রুমে যাওয়ার সময় বারান্দা দিয়ে খেয়াল করলো আকাশকে। উপর থেকে ডাক দিল দিঘি। আকাশ দিঘি ডাক কানে ভরতেই
উপরে তাকালো, দেখলো রাজদীপের প্রেয়সী তাকে ডাকছে। বুক কুঞ্চিত হলো তার। দিকে আকাশকে উপরে আসার জন্য বলল। আকাশ না চাইতেও উপরে আসলো। কালকের পর আজকে রাজদীপকে কতবার ফোন করা হয়েছে, কিন্তু বন্ধু ফোন ধরেনি। ভয়ের চোটে রাজের পাশে পা ফেলতে পারছে না। তার মধ্যে দিঘির ডাক, তার মনে ভয়ের উদ্বেগ ছাড়া অন্য কিছু তৈরি করতে পারছে না। আকাশ উপরে আসতেই দেখলো তার বন্ধু বউ দরজা খুলে দাঁড়িয়ে আছে। আকাশ ভেতরে প্রবেশ করতে দিকে আশেপাশে তাকিয়ে আকাশকে সবার অলক্ষ্যে রাজদীপের রুমে আসার অনুমতি দিল, কিন্তু আকাশ রুমে যাওয়ার ব্যাপারটা অগ্রাহ্য করে বারান্দায় দাঁড়ালো। দিঘির দিকে তাকিয়ে জানতে চাইল কেন তাকে ডাকা হয়েছে। দিঘি সোজাসাপটা প্রশ্ন করলো। আচ্ছা ভাইয়া, রেশমির সাথে কি হয়েছিল যে ওর এই অবস্থা? আমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না, তাই তোমার কাছে জিজ্ঞেস করা। আকাশ এক দফা চমকালো, বুড়ো কুঞ্জিত করলো, আর একই সাথে অপ্রস্তুত বোধ করলো। মিসেস জবা আজ সকাল সকাল সোহান মল্লিকের বর্ধকিত রুমের আশেপাশে ঘুরঘুর করছেন। তিনি একটু পরপর দেখে যাচ্ছেন নিজের স্বামী কিছু লাগবে কিনা বা যাবতীয় বিষয়। এটা সেটা জিজ্ঞেসও করেছেন, যদিও মিসেস জবা একটি বিশেষ কথা বলার প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। দুর্ঘটনার পর মিসেস জবার প্রতি সোহান মল্লিকের ব্যবহার অনেকটাই নরম হয়েছে। কী কারণে সেটা সোহান মল্লিক নিজেই ভালো বলতে পারবেন। আগে যেমন কথায় কথায় স্ত্রীর সাথে ঝগড়া করতেন, মারধর করতেন, এখন তেমন কিছু হয় না। সব কিছু যেন আগের ফর্মে চলে গেছে। মিসেস জবা এখন আর রান্না করে খান না, স্টাফরাই যা করার করে। সাথে তার মা ভাইও বাংলোতে ফুল ফায়দা নিয়ে থাকছেন। সোহান মল্লিক সময়ে সময়ে সূর্যকে নিয়ে খেলা করেন। খাওয়ার সময় হলে মিসেস জবা আবার ছেলেকে নিয়ে যান। তবে সোহান মল্লিকের শরীরের অবস্থার উন্নতি বলতে গেলে দিঘি রেখে যাওয়ার আগে যেমনটা ছিল তেমনই রয়ে গেছে। ডাক্তার একবার এসে দেখে গেছেন, তিনিও বলেন বেড রেস্টে থাকতে 1 মাস। আর মাথার পেছনের ফুটো আর ব্রেন সেলসে যা ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য বিদেশে সার্জারি করার উপদেশ দিয়ে গেলেন। রাত 8:30টার দিকে মিসেস জবা এ নিয়ে 12 বারের মতো সোহান মল্লিকের রুমে পা রাখলেন। তার স্বামীরও খটকা লাগলো বিষয়টা, তাই তিনি বাধ্য হয়ে জিজ্ঞেস করে বসলেন। তোমার কি কিছু বলার আছে? মিসেস জবা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, বলার আছে। কি বলার? ধানাই পানি না করে সরাসরি বলো। আমি কিছু চাইবো তোমার কাছ থেকে, আর তোমার সেটা দিতে হবে। কি চাইবে সেটা বলো আগে, না হলে আমি বলতে পারছি না আমি দিতে পারবো না নাকি। মিসেস জবা দীর্ঘশ্বাস ফেলে বলল। দিকির বিয়ে হয়েছে, ও এখন শ্বশুর বাড়িতে থাকছে। তুমি ছোট থাকতে ওর নামে যে সম্পত্তি লিখে দিয়েছিলে সে দিয়েও কি করবে? সেই তো স্বামীর বাড়িতেই থাকতে হচ্ছে। তোমার একটা ছেলে হয়েছে, তারা তো চিন্তা করতে হবে তো নাকি? এক কাজ করো না, কিছু ওর নামে লিখে দাও। এমনিতেও তোমার যে অবস্থা, ডাক্তার বললো বাইরে গিয়ে 2 মাসের চিকিৎসা না করালে অনেক খারাপ অবস্থা হবে, ব্রেন ড্যামেজও হয়ে যেতে পারে। তখন আমরা বাঁচবো কী করে? শুধু বাড়ি থাকলেই তো হলো না, টাকা পয়সারও দরকার হয়। এখনই তো ব্যবসার হাল ছেড়ে দিয়েছে, কে জানে। তুমি দেখভাল করতে পারছো না ঠিক মতো, তাই বলছি কিছু কি আমার ছেলেটার নামে লিখে দাও না। দিঘি রাজদীপের বাড়িতে থাকছে, শুনলাম ওদের নাকি কত শত বিঘা জমি পড়ে আছে, সেগুলো বিক্রি করলে অনেক টাকাই তো আছে ওদের। সেসবে আমাদের তো কিচ্ছু নেই। সোহান মল্লিক তার ছেলের সাথে হাসলেন, বলেন। তুমি যে সম্পত্তির কথা একদিন না একদিন বলবে তা আমি জানতাম, কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে বলি, আমার যে পরিমাণ সম্পত্তি রয়েছে তার 40% আমার প্রথম স্ত্রীর ছেলে দিবেশের নামে লেখা রয়েছে। দিবসও আমার সন্তান, তারও তো অধিকার আছে আমার সম্পত্তির ওপর, তাই না? যখন দিঘির নামে লেখা হয়েছে তখন দুজনের নামে আমি 40% লিখে দিয়েছিলাম, আর বাকি 20% আমার। তো সেই হিসেবে সূর্যের জন্য আমি কিছু রেখে দেওয়ার কথা ভাবছি না। তুমি চাইলে পরবর্তীতে বড় হয়ে আমার স্থানে সূর্য বুঝতে পারবে। আমি যাওয়ার আগে সেই ব্যবস্থা করে যাব, তখন সবকিছু তার কন্ট্রোলে থাকবে। এসব তো আমায় বলনি কখনো। বলার প্রয়োজন মনে করিনি তাই। কিন্তু সূর্য বড় হতে ঢের সময় বাকি, তাই বললাম দিঘির কিছু অংশ ওকে দিয়ে দাও। দিঘির এমনিতেও বিয়ে হয়ে গেছে, তো ওইসব দিয়ে কি করবে? হঠাৎ দিঘির আওয়াজ শোনা গেল। সে হাততালি দিয়ে নিজের বাবার রুমে প্রবেশ করলো। নিজের সৎমাকে বাহবা জানালো, মুখে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বলল। সত্যি তুমি অনেক বড় খেলোয়াড়, আমরা সত্যি তোমাকে এতদিন চিনতে পারিনি। মিসেস জবা বড় বড় চোখ করে তাকালেন, শুধালেন। তুই এখানে কি করছিস দেখি? সেই 2 দিন আগে না গেলি, আবারও এখানে? দিঘি জোরে হেসে ফেল। তার আজ খুব হাসি পাচ্ছে। বোকার স্বর্গে বসবাস করছিল এতদিন। চোখ খুলে যখন সত্যটা জানতে পেরেছে, তখন থেকে নিজের ওপর
হেসে যাচ্ছে সে, হেসে যাচ্ছে নিজের ভাগ্যের উপর। কি ভাগ্য তার, সবই তাকে ঠকিয়ে চলে যায়, অথচ বোঝে না দেখি। এতই বোকা সে যে মানুষের আসল রূপ ধরতে পারে না। দুপুরে আকাশকে প্রশ্নটি জিজ্ঞেস করার পর সে প্রথমে রেশমির ব্যাপারে দিকিকে বলতে রাজি হচ্ছিল না, কিন্তু দিকি তাকে আশ্বস্ত করল রাজদীপের কাছে ওদের দুজনের ব্যাপারটা ঠিকঠাক করার চেষ্টা করবে। আকাশ বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করল। একমাত্র দিকেই পারে রাজদীপকে নিয়ন্ত্রণ করতে, না হলে এ যাবৎকালে রাজ সবসময় নিজের মন মতোই সব করে এসেছে। শুধুমাত্র এই মেয়েটা আসাতেই রাজদীপ এত বদলে গেছে। শেষ পর্যন্ত দিকিকে বলতে রাজি হলো আকাশ। আকাশ সম্পূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিল। এতে দিকির আশেপাশে দুনিয়া দুলতে থাকলো। রেশমির অতীত সম্পর্কে জেনে খুব কষ্ট পেল দিকি, শব্দে প্রকাশ করতে পারল না সে। আকাশ বলল, রেশমির এসব কথা জেনে আমাদের সেদিন একই অবস্থা হয়েছিল। আর মেয়ে হয়ে তোমার শরীরে যে লাগবে এটা স্বাভাবিক। ওই নরপশুদের পরে কি হলো? পুলিশ ধরে নিয়ে গেছে? না, ওরা হাই সোসাইটি থেকে বিলং করে, তাই ওদের কিছু করা যায়নি। কিন্তু রাজদীপের না অনেক পাওয়ার আছে, তাহলে সে কেন কিছু করতে পারলো না? তুমি যা ভাবছো সব কিছু এত সহজ না। রাজদীপ এই শহরের নেতা, যা কিছু সব এই শহরের। ওর ক্ষমতা, পাওয়ার এই শহরের সীমাবদ্ধ। এজন্য এখানকার পুলিশ রাজদীপের গায়ে টোকা পর্যন্ত দিতে পারবে না। অথচ অন্য শহরের পুলিশ চাইলেই রাজকে যখন তখন উঠিয়ে নিতে পারে। রাজদীপ এই শহরের রাজা। ঢাকা শহরে ওই নরপশুগুলোর দাম বেশি, আর তাদের বিপক্ষে কোনো প্রমাণও ছিল না যে কেসে যেতে যেত। দিকি বিমর হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা কথা মনে পড়তেই সে বলল, আমার বাবা আইনজীবী, বাবা চাইলেই এই কেস জিতে নিতে পারবে। না দেখি, প্রমাণ ছাড়া কোনো কিছুই হয় না। তবে আরও কিছু কথা আছে যা তোমাকে বলা যাবে না। রাজদীপ যদি স্বেচ্ছায় তোমাকে সেসব জানাতে চাই, তাহলেই তুমি জানবে। দিকি মাথা নাড়ল, বলল, ঠিক আছে, বুঝলাম, কিন্তু একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে, ঠিক আছে? আকাশ আর চোখে তাকিয়ে বলল, সেটা তুমি কী ধরনের প্রশ্ন করবে সেটার উপর ডিপেন্ড করছে। তোমরা আমাকে মারতে কেন চেয়েছিলে? আমি কিন্তু তোমাকে সেদিন পাহাড়ের চূড়ায় দেখেছিলাম, আমার এখনো মনে আছে না। আকাশ ভয়ত দৃষ্টিতে তাকালো দিকির দিকে, ঢোক গিলে বলল, ভাইরে ভাই, তুমি দেখি সাংঘাতিক মেয়ে। রাজদীপ তোমাকে কিভাবে সামলাই? তুমি এত কিছু মনে রেখে দিয়েছো, আবার আবার আমাদের সাথে থাকছো। সত্যি করে বলো তো, ভিতরে ভিতরে তুমি আমাদের ফাঁসানোর চিন্তা করছো না তো? দিকি ফিক করে হেসে ফেল, চোখ রাঙ্গানি দিয়ে বলল, না না না, এসব কিছু করব না। তুমি রিল্যাক্স হয়ে আমার প্রশ্নের উত্তরটা শুধু দাও। না না, এই প্রশ্নের উত্তরটা একদমই দেওয়া যাবে না, নাহলে রাজদীপ আমাকে আস্ত গিয়ে ফেলবে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ভেবে নাও, তোমার আর রেশমির মিলন এই জীবনে আর হচ্ছে না। রাজদীপ কাল খুব রাগ করেছিল তোমার উপর, বলেছিল আকাশকে আর বিশ্বাস করা যাবে না। দেখা যাবে সব শেষে আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমার বুকে আঘাত এনেছে। এখন ভেবে নাও কি করবে, সত্যিটা বলবে কি বলবে না বলো। এই যে রাজদীপের বউ, এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি বলেছিলে রেশমির অতীত সম্পর্কে সব কিছু বললে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে, কিন্তু এখন অন্য কিছু টেনে আবার বলছো এই কথা। তোমার মতো চালাক মেয়ে এই জীবনে আর একটাও দেখিনি। কেন? ওই মিনি মেয়েটাও তো চালাক ছিল, ভেবেছিল আমার থেকে রাজদীপকে কেড়ে নেবে, কিন্তু এখন তো নিজে আউট হয়ে গেছে। যাই হোক, এসব আশেপাশের কথা বাদ দাও, আসল কথা বলো। আমার প্রশ্নের উত্তরটা দাও, না হলে রেশমিকে আর পাচ্ছ না। আকাশ রাগে ফুঁসছে, বান্দার বাইরে দৃষ্টি স্থাপন করে বলল, তোমাকে মেরে ফেলতে চাওয়ার প্রথম কারণ তোমার মা। দিকি প্রচণ্ড চমকে উঠল, প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ মাথা দুলিয়ে বলল, এটাই সত্যি। তিনি চেয়েছিলেন তোমাকে মেরে ফেলতে। তোমাকে কোনোভাবে মারতে পারলে তোমার বাবা তোমার নামে যে সম্পত্তি লিখে দিয়েছে সেটা নিজের নামে করতে সুবিধা হবে। তবে রাজদীপ তোমাকে মেরে ফেলতে পারেনি। হয়তো তোমার প্রতি জাগ্রত হতে থাকা ভালোবাসার অনুভূতি রাজদীপকে কাজ করতে বাধা দিয়েছে। আমি ও রাজের কথাই ওকে সাহায্য করতে গিয়েছিলাম, তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু রাজ নিজেই তোমাকে বাঁচিয়ে আনে, তোমার জ্ঞান ফেরাতে সাহায্য করে, আমাকে অনেক কথাও শুনিয়েছে এভাবে ধাক্কা দেওয়ার কারণে। দিকি এরপর এক মুহূর্ত তাই না, মাথা কাজ করছিল না ওর। বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। রাজদীপকে কিছু জানানোর ইচ্ছে হয়নি, জানে সে রাজদীপ আটকাতে আসবে। অন্যদিকে রাজদীপ যে নিজে বিশেষ কাজে বেরিয়েছে। আকাশ অনেকবার তাকে কল করে ফেলেছে, কিন্তু ছেলেটার ফোনে কল যায় না।
সুবর্ণ মল্লিক বিস্মিত হয়ে নিজের মেয়ের দিকে তাকালেন। দেখি মিসেস জবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলল, জানো বাবা এই মহিলা কি করেছে আমার সাথে? সুবর্ণ মল্লিক ধমকে দিয়ে উঠলেন দিকিকে, বললেন, মা, আচ্ছা মা, তাহলে নিজের মেয়েকেও? দিকি এরপরে কিছু বলতে পারল না। তার আগে মিসেস জবা দিকির মুখ চেপে ধরলেন। তোর সাথে কথা আছে, আয় আমার সাথে। দিকি মুখ তুলে মিসেস জবার দিকে তাকালো। মিসেস জবা দিকির হাত পা ধরে টেনে নিয়ে গেলেন বাইরে। সুবর্ণ মল্লিকের রুমের দরজা বন্ধ করে দিলেন ভালো করে। দিকিকে নিচে নিয়ে গেলেন তিনি। দিকি নিচে গিয়ে অবাধ্যের মতো আচরণ করে বলল, তুমি আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, বুঝলে? নিয়ে আসলে কেন? বাবা জানলে তোমার সম্পত্তি নিয়ে টানাটানি এখানেই শেষ হতো, জেলে ভরে দিত তোমায়। মিসেস জবা তার ছেলের সাথে হেসে বললেন, আমার দেখি শোনা, তুমি কি ভাবছো সব কিছু এতই সহজ? আমার জেল হলে তোমার জামাইয়েরও জেল হবে। আর তুই এসব কথা তোর বাপকেও বলতে পারবি না। আমার সম্পর্কে এসব কথা শুনে তোর বাপ স্ট্রোক করবে শিওর। ডাক্তার বলেছে তার মাথায় যাতে কোনো বিষয়ে চাপ না পড়ে, সেই খেয়াল রাখতে। এসব কন্ডিশন জানার পরেও কি নিজের বাপের ক্ষতি করবি আর বলে দিবি সব? দিকি ছলো ছলো নয়নে তাকিয়ে রইল নিজের সৎমায়ের দিকে। এই মহিলাকে তো সৎমা ভাবতেও ঘৃণা হচ্ছে দিঘির। এই মহিলার ভালোবাসা পাওয়ার জন্য দিঘি কি না কি করেছে, তারপর এতটা নিচু হতে পারে তার মন মানসিকতা কখনো ভাবতে পারেনি দিঘি। মিসেস জবা দিঘির অবস্থা দেখে মুখ ফিরিয়ে হাসল। তার হাসির আওয়াজ দিঘির কানে লাভার মতো ফুটছে, কান গরম হয়ে যাচ্ছে তার। তিনি দিঘির এক কাঁধে হাত রেখে বললেন, এসে যখন পড়েছিস না খেয়ে যেতে পারবি না, চিন্তা করিস না, খাবারে বিষ মিশিয়ে দিব না। তোর জীবনে বিষ তো রাজদীপ মেশাবে। এই জন্যই তো তোর সাথে ওর বিয়েটা দেওয়া। ছেলেটা তোর জন্য পারফেক্ট, একদম পাক্কা খিলাড়ি। কিন্তু একটাই সমস্যা, তোকে পছন্দ করে ফেলেছে। এটাই ওর জীবনের কাল হয়ে আসবে। যদি এই অনুভূতি রাজদীপের মনে স্থান না পেত তাহলে এরকম কিছুই হতো না। যাই হোক, আয় বসে পড়। দেখি জাজিয়ে উঠে বলল, রাজদীপ আর আমার বিয়ে তুমি ঠিক করনি, আমার পাপা ঠিক করেছে। আর আমিও জোর করেছিলাম বিয়ের জন্য, তাই শুধু শুধু উল্টাপাল্টা লজিক এনে মাথা খারাপ করবে না। মিসেস জবা হাসতে হাসতে সোফার উপরে পায়ের উপর পা তুলে বসলেন। মনে মনে ভাবলেন, আরও অনেক সত্যি জানার আছে। যখন জানতে পারবে নিজের পাপাই নিজের আসল শত্রু, তখন কি হবে? ভেবে হেসে ফেললেন তিনি। তার হাসি দেখে দিঘির শরীর জ্বলে উঠল। সে বলল, তুমি যে আমার সৎমা আমি সেটা আগে থেকেই জানি। তোমার ব্যবহারও যে এমন তা জানতাম না। ভালো হয়েছে জেনে গেছিস, না হলে আমাকে আলাদা করে বলতে হতো। দিঘি বিরক্তের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিজের বাবার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইল। সুবর্ণ মল্লিক সব কিছু বলে জিজ্ঞেস করলেন একটু আগের কথা। দিঘি এড়িয়ে গেল কথাটা, বলল, একটা বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এখন বুঝতে পেরেছি। আচ্ছা তাই বলো। আচ্ছা, তুমি নিজের খেয়াল রেখো, আমি আসছি। আবার এসে দেখে যাব তোমায়, ফোন করে জানাবে সব, না হলে আমি রাগ করব। সুবর্ণ মল্লিক মেয়েকে আজকের দিনটা থেকে যেতে বলেন, কিন্তু দেখি এখানে আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। দেখি বাইরে পেরিয়ে আসতেই রেজবান হোসেন জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে মামনি? আপনি যখন এসেছিলেন আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। স্যারের সাথে কথা হয়েছে? দেখি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসছি আজ। এত রাত করে চলে যাচ্ছেন যে, থেকে যেতেন ভালো হতো। আমি কি দিয়ে আসবো আপনাকে? রেজবান হোসেন দিঘিকে যেতে দিলেন, জোর করে গাড়িতে পাঠিয়ে দিলেন। স্টেশন পর্যন্ত দিয়ে আসলো গাড়িটা। স্টেশনে যেতেই অনেকটা সময় লেগে গেল যানজটের কারণে। দিঘি স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে খুব জড়সড়া হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কত কত মানুষ, তাও সে একলা অনুভব করলো। হঠাৎ থেমে গিয়ে পাশের এক সিটে বসে পড়ল সে। অনিচ্ছাকৃত খুব জোরে কেঁদে ফেল। আশপাশের কিছু মানুষ ওর দিকে তাকিয়ে আছে, বাকিরা নিজেদের মধ্যে ব্যস্ত। দেখি আটকানোর প্রয়াস করলো না। আজ ইচ্ছে করছে খুব বেশি কান্না করতে। নিজেকে অসহায় মনে হচ্ছে কোনো গুহার মধ্যে আটকে পড়েছে সে। গুহার একদিক দিয়ে আছে রাজদীপ, অন্য দিক দিয়ে আছে নিজের বাবা। রাজদীপকেও তাকে ধোকায় দিয়েছে, আর সে ভিন্ন কি। দিঘির সৎমাও যেমন ধোকা দিয়েছে, রাজদীপও দেয়নি এমনটা নয়। সেও মারতে চেয়েছিল,
কিন্তু মাত্র ওদের পরিচয় হয়েছিল। দিকে আর ভাবতে পারছে না। নিজের কান্না মুছল। একটা 5 কি 6 বছরের বাচ্চা ছেলে এসে টিস্যু ব্যাগ থেকে টিস্যু নিয়ে সেটা দিয়ে আলতো করে দিঘির চোখের জল মুছে দিল। দিঘির হাতে টিস্যু ব্যাগটা দিয়ে বলল, একদম 10 টাকা পিস। অত্যন্ত কষ্টের মতো দিঘি হেসে ফেলল। নিজের পার্স থেকে 50 টাকা বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, পুরোটা রেখে দাও। 10 টাকা টিস্যুর দাম, বাকি টাকা আমার কান্না মুছে দেওয়ার জন্য। যদিও অনুভূতির বিনিময়ে এই টাকা দেয়া যায় না, তবে আমার কাছে এছাড়া দেওয়ার মতো কিছুই নেই। অনেক বড় হও আর শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কাউকে বিশ্বাস করবে না, শুধু নিজের উপরে বিশ্বাস রাখবে। তুমিই তোমার জীবনকে গড়তে পারবে। পরিবার, আত্মীয় স্বজন, ভালোবাসা, ভালো লাগা, এসব কিছুর ঠুকনো অনুভূতি। এসবের মাঝে পড়েছো তো ফেঁসে গেছো। দিঘি ছেলেটার ময়লা কেশে হাত বুলিয়ে দিল। ছেলেটা মাথা নেড়ে আবারও চলল অন্য কারো কাছে নিজের পণ্য বিক্রি করার জন্য। বাচ্চা ছেলেটা আসাতে দিঘির কষ্ট কিছুটা লাঘব হয়েছে। দিঘি উঠে টিকিট কাটতে চলে গেল। নিজস্ব গাড়ি নিয়েও নুড়িগঞ্জে যাওয়া যেত, কিন্তু এতে খুব দেরি হতো। এর চেয়ে ট্রেনে ফিরে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে দিঘি। রাজদ্বীপের বাসা থেকে কিছু দূরে রেলওয়ে স্টেশন আছে। আজ আকাশ দেখিয়ে দিল জায়গাটা। আকাশ যাওয়ার সময় বারবার বলেছিল ওদের নাম উল্লেখ না করতে, তাই দেখে রাজদীপ আর আকাশ সম্পর্কে কিছু বলেনি মিসেস জবাকে। ট্রেনে বসে রাজদীপকে ফোন দিল দিঘি, কিন্তু দিঘিকে বিস্ময় করে দিয়ে ফোন উঠালো না ছেলেটা। শ্বশুর বাড়িতে পৌঁছালো রাজের মা দিঘিকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বাসা থেকে আসলাম, একটা কাজ ছিল। আচ্ছা, তোমার বাবার কি খবর? তেমন ভালো না মা, আবারও চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলতে বলো। দেখো বড় কিছু যাতে না হয়। দিঘি মাথা নাড়ালো। রাজের মা বাবা কেউই জানে না যে দিঘির বাবার অবস্থা তাদের গুণের ধর ছেলের কারণেই হয়েছে। দিঘি নিজেই বলতে বারণ করেছিল। দিঘি নিজের রুম এসে ঠায় দাঁড়িয়ে রইল। সেই দুপুরের দিকে যেভাবে রুমটা রেখে গিয়েছিল সেভাবেই পড়ে আছে। রাজদীপ কি তাহলে বাড়ি ফেরেনি? দিঘির মনটা ভার হয়ে উঠল। শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করে আসলো রাজের বিষয়ে। রাজের মা বলেন, সকালে দেখিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাচ্ছিল ছেলেটা, হয়তো কোনো দরকারি কাজে আটকা পড়েছে। তাছাড়া রাজদীপ বাসায় খুব দেরিতে আসে, বিয়ের আগে তো 2টা থেকে 3টার সময় বাসায় পা রাখতো। দিঘি মনক্ষুণ্ণ হলো। রাজের মা বলেন খাওয়া দাওয়া শেষ করে ফেলতে। রাজের জন্য বসে থেকে লাভ নেই, সে কখন না কখন আসে। দিঘিও সময় ব্যয় না করে খেয়ে দিয়ে কিছু কাজের সাহায্য করে রুমে এসে বসে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে পড়তে বসে, কিন্তু 2টা বাজলেও রাজদীপের আসার খবর পাওয়া যায় না। আর কলও যাচ্ছে না। দিঘি বুঝতে পারছে না কি হচ্ছে। সিলেটে কি কোনো ঝামেলে পড়লো? দিঘি উঠে একবার রেশমির রুমে দেখে আসলো। রেশমিও ঘুমিয়ে পড়েছে মায়ের সাথে, কিন্তু রাজদীপের চিন্তায় দিঘি ঘুমাতে পারছে না। হঠাৎ রাজদীপের সেদিনে বলা কথা মনে পড়ে গেল দিঘির। রাজদীপ বলেছিল, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, যদি থাকতেও যাও ঘুমোতে পারবে না রাতে, মিলিয়ে নিও। কথাটা মনে করতে গিয়ে দিঘি কেসে উঠল। দ্রুত ডাইনিংয়ে গিয়ে গ্লাসে জল ঢেলে পান করতে গিয়েও বিষম খেলো সে। কাশতে কাশতেই চেয়ারে স্তব্ধ হয়ে বসে পড়ল। একসময় কাশি থামলো, তাও তার বিস্মিত হওয়ার থামলো না। দিঘি সেদিন রাজদীপের কথা শুনে ভেবেছিল একসাথে থাকার সাথে রাতে ঘুমানোর সম্পর্ক কি, কিন্তু আজ সেই বিষয়টা মাথায় খুব ভালো মতোই ঢুকেছে। দিঘি নিজেকে নিজে প্রশ্ন করল, রাজদীপের বলা কথা সত্যি হয়ে গেল কি করে? রাত পেরিয়ে সকাল আসিল, কিন্তু রাজদীপ আসিল না। দিঘির ঘুম এসেছিল শেষ রাতে। সকালে উঠে পাশে রাজদীপকে না দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভূত হলো। মন বারবার জানতে চাইছে এভাবে না বলে কই কোথায় গেল লোকটা, কিন্তু উত্তর নেই কোথাও, কেউ দিতেও পারছে না। তাই ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল দিঘি। আবারও ক্লাস অ্যাটেন্ড করে মেয়েটার সকাল শুরু হলো। আজ বাসায় আসতে আসতে বিকেল হয়ে যায়। ল্যাব ক্লাসের কার্যক্রম ছিল। দিঘি এই দিকটাই গ্যাপ পড়ে গেছে, তাই অন্যদের কাছ থেকে শিখে আসতে আসতে দেরি হলো। বাসায় আসার সময় কিছু টুকরো কাপড় কিনে নিয়ে আসলো। ভেবেছে কয়েকদিন পর আরও ভালো করে শেখা হলে বড় একটা পুতুল নিয়ে আসবে, যেটার বিভিন্ন ডিজাইন ট্রাই করে দেখা যাবে। কিন্তু এখন এনে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বাসায় প্রবেশ করার সময়ই ভাবলো
রাজদীপ এসেছে কিনা। আসলে কি কেউ ফোন করে জানাতো না তাকে? দিঘির মন ভাঙলো যখন নিজেদের রুমটা আগের মতোই পেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো কিছুক্ষণ। দৃষ্টি চলে গেল রাজদীপের নিত্য পরিহিত পোশাকের দিকে। দিকে একটা পোশাক নিয়ে বসলো। পোশাককে রাজদীপ মনে করে বলল, এই পাগল ছেলে, তোমার মাথায় কি ঘিলু আছে বলো তো? ঘিলু থাকলে আমার কথা ভুলে গেলে কি করে? আমি যে কষ্টে আছি তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ, আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন জানতে পেরেছি তুমি আমার বাবাকে মারতে চেয়েছো, কিন্তু এখনো আমি কেন জানি না মন থেকে মেনে নিতে পারছি না বিষয়টি। তুমি এমন কিছু করতে পারো আমার এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। তাছাড়া তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে এমনটা কেন করছো বলো তো? ওই ব্যাপারটার জন্য আমি ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, আর করতেও পারবো না যতদিন আমি সত্য ঘটনা জানতে না পারছি। দিঘি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় রাজদীপের শার্ট নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পোশাকে ঘ্রাণ নিল মন ভরে। রাজদীপের দুষ্টামিগুলো আজ এত মিস করছে বলে বোঝাতে পারবে না দিঘি। মিসেস মহিমাকে সাহায্য করে আবার সন্ধ্যায় রুমে ফিরে আসলো দিঘি। রেশমিও দিঘির সাথে গল্প করতে আসলো। জানা গেল কিছুদিন পরে এখানেই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। আর আকাশের বিষয়ে রাজদীপ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই রেশমি মেনে নেবে জানালো দিঘিকে। দিঘি ইনিয়ে বিনিয়ে আবার জিজ্ঞেস করলো রাজদীপের কথা। সে কোথায় গেছে, কিছু বলে গেছে কিনা। কিন্তু রেশমিও বলতে পারলো না, কারণ এরকম নাকি প্রায়ই হয়ে থাকে যে রাজদীপ বাসে ফেরে না। কিন্তু দিঘির জন্য এটা নতুন, এজন্য ওর মনটা বারবার বিষিয়ে উঠছে। অথচ রাজদীপের পরিবার এই বিষয়টা সবাই সাধারণভাবে নিচ্ছে। রেশমি চলে গেলে দিঘির রাজদীপের রুমটা নিজের মতো পরিষ্কার করতে লাগলো। বুকশেলফের বইগুলোর ময়লা ঝাড়তে গিয়ে হঠাৎ একটা সেলফে ছোটোখাটো সুইচ দেখতে পেল দিঘি। অনেকক্ষণ তাকিয়ে থাকলো সুইচটির দিকে। কিছু বুঝতে না পেরে চাপ দিল সেখানে। সাথে সাথেই আওয়াজ করে খুলে গেল পাশের ছোট্ট খুপড়ির মতো দরজাটি। দিঘি বিস্ময়ের সাথে চোখ বড় করে ফেলল। এখানেও যে একটা দরজা হতে পারে তা দিঘির ধারণার বাইরে ছিল। দ্রুত রুমের দরজা বন্ধ করে প্রথমে বুকশেলফটা সরানোর চেষ্টা করলো, কিন্তু বুকশেলফটা প্রচণ্ড ভারী ছিল। মনে হচ্ছিল এতে ইট পাথর রাখা হয়েছে। অনেক কষ্টে টানতে টানতে বুকশেলফ মোটামুটি সরাতে পারল দিঘি। ছোট খুপড়ির মতো দরজাটি দিয়ে প্রবেশ করতে হলে মাথা অনেকটা নিচু করতে হয়। দিঘিও মাথা নিচু করে প্রবেশ করতে গিয়ে কোনো কিছু ধাক্কা অনুভব করলো আর উল্টে পড়ে গেল দরজার সামনে। কানে ভেসে আসছে অনেক মানুষের চিৎকারের আওয়াজ। সবাই রাজদীপের নাম নিচ্ছে কেন? দিঘি বুঝতে পারছে না কি হচ্ছে। অনেকে মায়া কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ে অসাড় হয়ে গেল দিঘি। উঠে নিজের ফোনটা হাতে নিয়ে নিল। ফোনের টর্চ জেলে নিচু হয়ে ভিতরে প্রবেশ করলো কোনো মতে। সম্পূর্ণ অন্ধকার একটি রুম। রুমের পরিধি কতটুকু হবে কিছুই বোঝা যাচ্ছে না। দিঘি টর্চ নিয়ে লাইট খুঁজতে লাগলো। সুইচ খুঁজতে গিয়ে কত কিছু যে দেখে ফেলো তা বলার বাইরে। শেষমেশ এক কোণেই ছোট্ট করে সুইচে দেখা মিলল। সুইচ চাপতেই সবুজ রঙের লাইট জ্বলে উঠল। এই লাইটেও অত যে দেখা যাচ্ছে তেমনটা না, তবে একটু আগে যে আওয়াজগুলো শোনা যাচ্ছিল তা বন্ধ হয়েছে। দিঘি নিজেই টর্চ দিয়ে কাজ সারতে লাগলো। সমগ্র দেওয়াল জুড়ে বড় বোর্ডে কত শত কাগজ লাগানো হয়েছে তা যেন দিঘির কল্পনার থেকেও অধিক। দিঘি এক দিক দিয়ে সামনে এগুতে থাকলো। এক জায়গায় দৃষ্টি স্থির রেখে বোঝার চেষ্টা করলো কাগজের মাঝে একজনের ছবি লাগানো। ছোটোখাটো ডিটেলস, মানে লোকটির সম্পর্কে যত দরকারি বিষয় আছে সেখানে সব লেখা রয়েছে। তারপর এটাও আছে লোকটাকে কিভাবে মারা হবে, লোকটার দুর্বলতা কি। এসবের দিকে তাকিয়ে থাকতে থাকে দিঘির মাথা চক্কর দিয়ে উঠল। সম্পূর্ণ ঘরে শুধুমাত্র একটা চেয়ারই আছে বসার জন্য, আর নিচে কিছু লাঠি, নানান রকমের কলম, ফাইল, বই, খাতা এসব পড়ে আছে। দিঘি সম্পূর্ণ বোর্ড ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থেমে গেল। দেখতে পেল সেখানে তার বাবার ছবিও লাগানো হয়েছে। দিঘি কাঁপা কাঁপা হাতে সব কিছু পড়তে থাকলো। দিঘির বাবার ইনফরমেশন, সৎমায়ের ইনফরমেশন, এমনকি দিঘির সম্পর্কেও লেখা আছে বেশ কিছু কথা। দিঘি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। দিঘির শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে এসব দেখে। দিঘিকে মারার পরিকল্পনা সম্পর্কে লেখা হয়নি কিছু।
তারপর নাম যেহেতু লেখা হয়েছে, তার মানে সব কিছু প্ল্যান করে তৈরি করা হয়েছে। সে ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে রাখলো সব কিছু। তারপর লাইট অফ করে ধীরে সুস্থে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর আবারও চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পেল দিঘি। মনে পড়ল রাজদীপের বলা শেষ রাতের কথা। এমনিতেও রক্তে রাঙ্গানো হাত আমাকে বাঁচতে দেয় না, দম বন্ধ অনুভূতি হয় প্রতি রাতে। রাজদীপে দম বন্ধ এজন্য হয় বুঝতে একটু অসুবিধা হলো না মেয়েটার। দিঘি সব ঠিকঠাক করে গুছিয়ে নিল। এই জায়গাটা ঠিকমতো ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে তারপর ফোন নিয়ে বসলো। বারবার ভিডিওটা দেখতে লাগলো দিঘি। অফিসার নির্জনের কথা মনে পড়ল, কিন্তু তাকে এই ভিডিও পাঠানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না। মনের মধ্যে বিশাল দ্বন্দ্ব চলছে। একদিক দিয়ে দিঘি নিজের বাবার আওয়াজ শুনতে পেল, অপরদিকে রাজদীপের মিষ্টি মিষ্টি কথা দিঘিকে অন্য স্থানে টেনে নিয়ে যেতে থাকলো। অনেক চিন্তা ভাবনা করে দিঘি সিদ্ধান্ত নিল, যেটা খারাপ সেটা খারাপই। রাজদীপ খারাপ করেছে, এর ফল তো তাকে ভোগ করতেই হবে। এমনিতেও বাবা বলেছিল সব শেষ করে তার কাছে চলে আসতে, তারপরেই বাবা চিকিৎসার জন্য বেরোবে। কিন্তু দিঘি কি সত্যি রাজদীপকে ছেড়ে চলে যেতে পারবে? দিঘি হোয়াটসঅ্যাপে নির্জনের মেসেজ বক্স খুলে চোখ বুজে ভিডিওটা পাঠিয়ে দিল। তারপর আর দ্বিতীয়বার সেখানে তাকালো না। বিছানার মধ্যে গড়াগড়ি করে এটা ওটা নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল, কিন্তু রাজদীপের জন্য অপেক্ষা শেষ হলো না। দিঘি কালকের দিনটা হোস্টেলে উর্মিলার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বাসায় থাকলে বেশি করে রাজদীপকে মনে পড়ে। আর এই লোকটা কোথায় যে গেল, খোঁজ তো নিল না ঠিক আছে, কিন্তু কি অবস্থায় আছে কাউকে তো বলবে। তার প্রিয় বন্ধু আকাশও জানে না রাজ কোথায় গেছে। একদম রাতের দিকে রেশমি ফোন দিয়ে জানালো তার ভাই বাসায় ফিরেছে। দিঘি উল্টো জানালো সে কয়দিন হোস্টেলে থাকতে চায়। রাজের প্রতি অনেক অভিমান জমে আছে তার। এখন একদমই দেখা করবে না রাজের সাথে। রাজদীপ 3 দিনের মাথায় বাড়িতে এসেছে, কিন্তু বাড়ি এসে যখন শুনল বউ হোস্টেলে চলে গেছে, মাথা গরম হয়ে গেল তার। কই ভেবেছিল এসব ফুলটুসির চাঁদ মুখখানা দেখবে, কয়েকদিন দেখেনি, তাতেই তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আর এদিকে মেয়েটা তাকে রেখে হোস্টেলে চলে গেল। রাগ হয় রাজদীপের। রেশমির মাধ্যমে জানতে পারল দিঘির মনে অভিমান জন্মেছে, তাই রাজদীপ বাধ্য হয়ে মেয়েটাকে আনতে বেরিয়ে গেল। রাজের মা বারবার আটকিয়েছিল, বলেছিল এত রাত করে বের হোস না, কিন্তু রাজদীপ তো রাজদীপই, সে দিঘিকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছিল না। অন্যদিকে হোস্টেলে 11টার পর থেকে বাইরে আসা যাওয়া করা যায় না, কিন্তু রাজদীপকে তো এখনই নিয়ে যেতে হবে। তাই সে বাধ্য হয়ে দারোয়ানের হাতে টাকা গুঁজে দিল। বাইরে দাঁড়িয়ে দিঘিকে বারবার ফোন দিল, কিন্তু তার পিচ্চি বউ এত দুষ্টু যে ফোনের দিকে তাকিয়ে আছে, অথচ ফোনটা রিসিভ করতে পারছে না। সে কি আর জানে রাজদীপ কি করতে পারে? রাজদীপ বাধ্য হয়ে ভেতরে প্রবেশ করলো। হোস্টেলে সাধারণত এই সময়টাই হোস্টেলের জন্য বর্ধকিত ম্যাডাম ঘোরাঘুরি করে। রাজদীপ এর মধ্যেই একজনের মুখোমুখি পড়ে গেল, ঝামেলা হয়ে গেল। তখন ম্যাডাম প্রথমে রাজদীপকে চিনতে পারেনি, তাই সে বলে উঠল, এই ছেলে, তুমি গার্লস হোস্টেলে কি করছো? হ্যাঁ। রাজদীপ আমতা আমতা করে বলল, আমার বউ রাগ করে হোস্টেলে চলে এসেছে, ওকেই নিতে আসলাম। আপনি একটু সাহায্য করুন ম্যাম। রাজদীপের কথায় ম্যাম হচ্চকিত হয়ে পড়ল, আধো স্বরে শুধালো, তুমি আর তোমার বউ দুজনে হোস্টেলে প্রবেশ করার সুযোগ কিভাবে পেলে? ম্যাম, আমাকে মনে নেই? আমি রাজদীপ, শহরের নেতা। ম্যাডাম কাশতে লাগলেন, ভয়ে অসাড় হয়ে বললেন, ও আপনি আপনি আগে বলবেন না? জানেন তো প্রথমে এত কিছু জিজ্ঞেস করতাম না। রাজদীপ কিছু বলার আগেই ম্যাডাম জিজ্ঞেস করলেন, কি, কোন মেয়ে আপনার বউ? দদি কি যেন নাম, তাই না? রাজদীপ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, দিঘি। আচ্ছা হ্যাঁ, ও আমার কাছে আজকে নাম এন্ট্রি করে গিয়েছে। দোতলায় আছে, 205-এ গিয়ে পাবেন। রাজদীপ ধন্যবাদ বলে দ্রুত পা চালাতে লাগলো। দোতলায় উঠে 205 নম্বর রুমের সামনে দরজায় আস্তে করে নক করলো। কিছুক্ষণ পর ম্যাডামকেও আসতে দেখা গেল। ম্যাডাম আরও জোরে জোরে দরজা ঠকঠকাতে থাকলেন। একসময় অন্য একজন চোখ কসলাতে কসলাতে দরজা খুলল। ম্যাডাম জিজ্ঞেস করলেন, দিঘি আছে না? ওকে ডাকো।
মেয়েটা দরজায় দাঁড়িয়ে থেকে পেছনে ঘুরে দিঘিকে ডাক দিল। দিঘি বিছানায় উল্টো হয়ে ফোনের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার নাম শুনতে লাফ দিয়ে উঠল। স্যান্ডেল পায়ে পড়ে কোনো মতে দুলতে দুলতে দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম ঝাড়ি দিয়ে বলল, বরের সাথে রাগ করে হোস্টেলে এসে থাকবে, এটা আবার কেমন কথা? তোমার বর তোমাকে নিতে এসেছে, চুপচাপ চলে যাবে, কারো ঘুম যাতে না ভাঙে। দিঘি হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। ম্যাডাম সরে যেতেই রাজদীপকে চোখের সামনে দেখে দিঘি পড়ে যেতে নিয়েছিল। রাজদীপ দৌড়তে এসে দিঘিকে সামলে নিয়ে শক্ত করে ধরল। দিঘি বাসা থেকে বেরোনোর আগে শাড়ি পরেছিল, হোস্টেলে এসে আর খুলেনি। শাড়ি পরে ঘুরঘুর করছিল সারাক্ষণ। কেন জানি শাড়িতে আজ খুব স্বাচ্ছন্দ্যবোধ করছিল, কিন্তু হঠাৎ করে যে রাজদীপ আসবে ভাবতেই পায়নি। রেশমির কাছে যখন শুনেছিল রাজদীপ বাড়ি এসেছে, তখন থেকে প্রিয় মানুষটিকে দেখার জন্য দিঘির মনে বসবাসকৃত অজস্র পোকারা অনেকক্ষণ সময় ধরে কিলবিল করছিল, মেয়েটাকে অস্থির করে তুলছিল। দিঘি অনেক কষ্টে শান্ত করেছিল তাদের। মন উদাস হয়েছিল তার, কিন্তু হুট করে যে রাজদীপ তার সম্মুখে এসে উপস্থিত হবে কখনোই ভাবতে পারেনি দিঘি। রাজদীপ এসেছে বলে মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। রাজদীপের চোখ দুটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যে হারিয়ে গেছে দিঘি নিজেরই হুঁশ নেই। হুঁশ ফিরল যখন রাজদীপ তাকে এ অবস্থায় কোলে তুলে নিল। দিঘি অপ্রস্তুত বোধ করলো, জোরসোরে বলে উঠল, কি করছো এসব? সবাই দেখছে না? কে দেখবে আর? তাছাড়া দেখলে সমস্যা কি? আমার বউ রাগ করেছে, আমি ওর রাগ ভাঙাচ্ছি, এতে অন্যদের কি সমস্যা? দিঘি রাজদীপের গলা জড়িয়ে ধরে পিছন ফিরে তাকালো। দেখলো পেছনের কয়েকটা রুম থেকে মেয়েগুলো উকি দিয়ে দাঁড়িয়ে দুজনকে দেখে যাচ্ছে আর মিটিমিটি হাসছে। দিঘি বিরক্তর সাথে রাজদীপের বুকে কিল মেরে বলল, সবাই দেখছে, কি লজ্জাজনক অবস্থা। তুমি কেন এখানে আসতে গেলে? তুমি বাসায় আসোনি কেন? এত রাগ? দোষ তোমারই। তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? কিছু বলোনি কোথাও যাচ্ছ? আমার কি চিন্তা হয় না সব সময় যা মন চায় তাই করবে? তোমার বাসায় যে একটা বউ আছে, তার কথাও তো চিন্তা করতে হবে নাকি? কিন্তু না, মহাশয় কিছু না বলে আমাকে রেখে চলে গেল। আর আসলো কবে? 3 দিন পর। একটা স্ত্রী আর কত সহ্য করতে পারে? 3 দিন নিজের বরকে না দেখে কিভাবে থাকতে পারে? আমার তো ইচ্ছে করছিল এই হাত দিয়ে তোমাকে দুমড়ে মুচড়ে ফেলি। রাজদীপ গ্রাউন্ড ফ্লোরে এসে থামলো। দিঘিকে মাটিতে দাঁড় করিয়ে বলল, তুমি এত কথা বলতে পারো? বাপরে বাপ, ঘাট হয়েছে আমার। দিঘির চোখ রাঙ্গানি দিয়ে বড় বড় পা ফেলে সামনে হাঁটতে লাগলো। রাজদীপ পিছন থেকে এসে দিঘির খোলা কোমর আঁকড়ে ধরে কাছে টেনে নিল। দিঘি স্তব্ধ হয়ে গেল কিছু সময়। শরীরে শিরশির অনুভূত হতে লাগলো। মনে হলো রাজদীপের এই স্পর্শ দিঘি কতদিনের পাওনা। রাজদীপ নিচু হয়ে দিঘির চোখের পাতায় কাঁপুনি লক্ষ্য করলো। রাতের আকাশে জ্যোৎস্নার আলোয় তিত্তির করে কাঁপতে থাকা দিঘির লাল টসটসে ঠোঁট রাজদীপের চোখ এড়ালো না। মন তো খুব করে চাইছে ঠোঁটের কাঁপুনি এখনই বন্ধ করতে, কিন্তু রাজদীপ নিজেকে সামলে সরে দাঁড়ালো। গলায় ঝাঁজ মিশিয়ে বলল, আজকে হঠাৎ শাড়ি কেন পরেছো? মনে রং লেগেছে নাকি? তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই খুশিতে শাড়ি পরে ঘুরছিলাম। সমস্যা? রাজদীপের কথা শুনে দিঘি নরম হয়ে যাওয়া মনে আবারও তেজ জন্মালো। কি তেরা বেগা মার্কা কথাবার্তা! একটু আগে মনে হলো আমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছিলে, এখন শুনছি অন্য কথা। কোনটা বিশ্বাস করব কিছুই তো বুঝতে পারছি না। বিশ্বাস করতে হবে না, যাও। যেদিক থেকে এসেছো সেদিকেই চলে যাও, লাগবে না তোমাকে। মাই গড, এত রাগ করেছে আমার বিচ্ছি বাবুটা। দিঘি দ্রুত সামনের দিকে পা ফেলতে ফেলতে বলল, মাথা খারাপ না করে বাসায় চলো এখান থেকে, না হলে ম্যাডাম আমাকে এখানেই পুঁতে রেখে দেবে। রাজদীপ ফিচেল হেসে দিঘির পিছু পিছু হাঁটতে লাগলো। দিঘি আশেপাশে তাকিয়ে বলল, গাড়ি কোথায়? গাড়ি? আমি তো রিক্সা দিয়ে এসেছিলাম। রাজদীপ বিপরীত পাশে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, ওই যে ওদিকে দেখো, রিক্সাওয়ালা মামা অপেক্ষা করছে, আসো। রাজদীপ দিঘির হাতের কবজি ধরে সামনে নিয়ে গেল। রাস্তার বিপরীত পাশে পৌঁছে দিঘিকে উঠতে সাহায্য করলো। রিক্সা চলল রাজের বাসার দিকে। রাজ নিজের হাত পেছনে নিয়ে আলতো করে দিঘির কোমর চেপে ধরল। মধ্যরাতের প্রথম ভাগ। রাস্তায় গুটি কতক মানুষ। রাতের পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, আর রয়েছে যানবাহনগুলো হুশ করে ছোটাছুটির আওয়াজ। দিঘি ফিস ফিস করে বলল, রিক্সার মধ্যে কি শুরু করেছো এসব? হাত ছড়াও।
কি করব? তুমি তো শাড়ি পরে আমার মাথা খারাপ করে দিয়েছো। আচ্ছা তাই, ঠিক ঠিক আছে, বাসায় গিয়ে খুলে ফেলবো। আর দিঘির কথা শেষ করার আগেই রাজদীপ মেয়েটার মুখ চেপে ধরল, লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ছি ছি, কি বলছো? খুলবে কেন? এভাবেই সুন্দর লাগছে, আমি বেশি কিছু দেখতে চাই না।